লেখিকা মধুমিতা বাউড়ের নয়নতারা। আমি হলাম বাবুসোনা। এ অবশ্য শুধু ডাকনাম হলে মন্দ হতো না, কিন্তু সমস্যা এ নেহাতি আমার ডাকনাম নয়, আমার বাবা মায়ের রাখা ভালো নাম। যেই নামটা ভালো নাম হওয়ায় আমার একটা চাপা অসন্তোষ রয়েই গেছে মনের ভেতর। কারণটা অবশ্য আপনারা অনেকেই উপলব্ধি করতে পারেন। বাবা মায়ের একমাত্র পুত্র আমি। বাবা দিল্লির এক হিরে ব্যবসায়ী। একটা ছোট ব্যবসা শুরু করে অনেক বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের এই বর্তমান অবস্থা। গাড়ি বাড়ি চাকর কোনো কিছুরই অভাব নেই। লন্ডন থেকে সদ্য MBA পাশ করে ফিরে একটা নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছি। বাবার ইচ্ছে ছিল তার ব্যবসা দেখাশোনা করি। আগে হয়তো এই ভাবনাই ছিল মনের মধ্যে, কিন্তু পরে নিজের অস্তিত্ব বাবার নামের আড়ালে ডুবে যাওয়ার ভয়ে বাবার অক্ষমতার সময় ভবিষ্যতে ব্যবসার দায়িত্ব নেব এই আশ্বাস দিয়ে বাবাকে সন্তুষ্টি করেছি। এভাবেই বেশ চলছিল জীবনটা। সমস্যার সূত্রপাত হলো মায়ের বাড়িতে বৌমা আনবার ঝোঁক হঠাৎ অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়ায়। বারবার বিয়ে ব্যাপারটা নিয়ে এড়িয়েই গিয়েছি গত কয়েক মাস ধরে। একদিন মা চেপে ধরলো আমায়। হ্যাঁ রে বাবু, তোর কোনো মেয়ে বন্ধু আছে? থাকলে বল, বিয়ে নিয়ে এগোনো যাবে। মায়ের প্রশ্নের উত্তরে ঘাড় নাড়ার ইঙ্গিতে না বললে তো মা হাউমাউ করে বলেই ফেলল। কোথা থেকে জেনে এসেছে বিয়েতে অনিচ্ছুক ছেলের মেয়ে বন্ধু না থাকা আর ছেলে বন্ধু সংখ্যা অগণিত থাকা এই এক বিকারের লক্ষণ হতে পারে। সেই বিকারগ্রস্ত মানুষদের সমকামী বলে। আমার যে ছেলে সংখ্যা ছোট থেকে অনেক বেশি, সেটা অবশ্য মায়ের অজানা নেই। তাই মায়ের সন্দেহ তুঙ্গে। আমি তো বিস্মিত হলাম, হাসলাম বহুক্ষণ। বললাম, কে বলল তোমায় এইসব ভুলভাল কথা? মা আমতা আমতা করে এড়িয়েই গেল। আমার কিন্তু বুঝতে অসুবিধা হয়নি এ কাণ্ড মিঠু কাকিমার। মা আবারও জিজ্ঞেস করলে। মায়ের কাঁধে হাত দিয়ে বোঝালাম যে এই রকম কিছু নয় মা, আমি স্বাভাবিক। মা নাছোড়বান্দা, তাহলে বিয়ে কর, তবেই বুঝবো তুই স্বাভাবিক। মায়ের ছলছল চোখের দিকে তাকিয়ে না বলতে পারলাম না। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে রুমে চলে এলাম। প্রথম থেকে অন্যদের মতন মেয়েদের দিকে ঠিক করে তাকানো বা যেচে কথা বলাতে বড্ড আড়ষ্ট লাগতো আমার। স্কুলে পড়াকালীন হঠাৎই প্রেমে ব্যর্থ এক বন্ধুর আত্মহত্যার ঘটনা আমার মনকে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছিল। সেদিন থেকে মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছি। কলেজে মেয়েদের সঙ্গে ওঠা বসা হলেও প্রেম করার আগ্রহ আর ফিরে এলো না। এদিকে প্রেমিকা নেই বলে বন্ধু মহল থেকে সব জায়গায় নীরস আখ্যাই মেলে আমার কপালে। আমি হাসি মনে মনে। ওরা যে জানে না যাকে ওরা রসহীন বলে জানে, তার অন্তরে কোনো কঠিন পর্দার আড়ালে ঢাকা কানায় কানায় পূর্ণ প্রেমের বিশাল সাগর। বাড়ির আলমারিতে থকে থকে সাজানো প্রেমের গল্পের বই তারই সত্যতা বহন করে, যেগুলো পড়েই আমার দিনের অবসান হয়। মাঝে মা একবার জিজ্ঞেস করে গেছে কেমন মেয়ে পছন্দ, কিন্তু আমি এর কোনো উত্তর দিতে পারিনি। মনের মধ্যে দোলাচল খেলা করে। কখনো লাবণ্যর মতো একজনকে মন কামনা করে, আবার পরের মুহূর্তে আতঙ্ক গ্রাস করে আমায়। অমিতের মতো আমায় না হারাতে হয় লাবণ্যকে। মনকে পুনরায় শুধরে নিয়ে গল্পের নায়িকার থেকে কাঙ্ক্ষিত নারীর রূপ কল্পনা করতে থাকি। পরদিন থেকেই হোয়াটসঅ্যাপে প্রতিদিন একটা করে ছবি আসতে থাকলো বাবার নম্বর থেকে। ছবিগুলোর মধ্যে কোনোটাই কিন্তু মনের মধ্যে কোনো আলোড়ন ফেলতে পারে না। প্রতি সন্ধ্যায় বাড়ি ফিরলেই মায়ের একটাই প্রশ্ন, দেখেছিস বাবু ছবিটা? পছন্দ হলো? আমি মাথা নাড়ি। মা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই রকমই একদিন অফিসে বসে এলোমেলো কাজের ভিড়ে ব্যস্ত। মেসেজ টোন বেজে উঠলে খুলে দেখি বাবার মেসেজ। কপালে পেনের আলতো টোকা মেরে মেসেজ খুলে দেখলাম প্রত্যাশিতভাবে একটি মেয়ের ছবি। আচমকা হৃদয়ে খানি কেঁপে উঠল অজানা আবেশে। আমার এলোমেলো মনটা জমায়েত হয়ে ছবিটিতে এসে স্থির হয়েছে। চোখ ফেরাতে পারলাম না। হলুদ শাড়ি, কপালে টিপ, চোখে কাজলের টান, যেন রবীন্দ্রনাথের গল্পের কোনো নায়িকা।
আমার দেখা আশেপাশের মেয়েদের তুলনায় অনেকটা আলাদা। কানের বাম পাশ দিয়ে লম্বা চুলের বেনি লবঙ্গলতার মতো লুটিয়ে পড়ছে। গালে ছোট টোল পড়ায় হাসিটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মেয়েটির স্নিগ্ধ চোখের দিকে তাকাতেই অদ্ভুত টান অনুভব করলাম। তা যেন আমাকে ক্রমে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল স্বপ্নের জগতে। সেই জগতে প্রাপ্তবয়স্ক আমার প্রথমবার পদার্পণ। বসের ডাকে সম্বিত ফিরলে অবাকই হলাম। এ যেন নতুন আমিকে খুঁজে পেলাম বহু বছর পর। বাড়ি ফিরে মায়ের প্রশ্নের উত্তরে হ্যাঁসূচক ইঙ্গিতে ঘাড় নেড়ে হাসলাম। মা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। অদ্ভুত উত্তেজনায় শিরশির করে উঠল আমার শরীর। কাজের ফাঁকে ফাঁকে মেয়েটির ছবি দেখার জন্য মনটা অস্থির হয়ে উঠছিল বারবার। আমার সমগ্র মনটা ক্ষণে ক্ষণে যেন মেয়েটির দিকে ছুটে চলেছে, চাইলেও যেন তাকে টেনে ফেরাতে পারি না। ইতিমধ্যে মেয়েটির নাম জেনে নিয়ে ফেসবুকের জনসমুদ্রে খোঁজ করলাম। মেয়েটির নাম নয়নতারা। টাইম লাইনে রবীন্দ্রনাথ সম্বন্ধীয় কিছু কোটেশন আর নিজের ছবি ছাড়া কিছুই খুঁজে পেলাম না। আমার মেয়েটির সম্বন্ধে জানার কৌতূহল যেন আরও বেড়ে গেল। আমি জন্মসূত্রে দিল্লিতে বড় হলেও রবীন্দ্রনাথের প্রতি আমার টান প্রথম থেকেই ছিল। বাংলা ভাষায় খুব সড়গড় না হলেও ইংরেজিতেই পড়ে ফেলেছি তার অনেক কাব্য, গল্প ও রচনাবলী। দিদার মুখে যখন শুনলাম মেয়েটি কলকাতায় স্থিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতের উপর গবেষণা করছে, আমি লাফিয়ে উঠলাম। রহস্যে মোড়া মেয়েটির প্রতি মুগ্ধতায় ভরে যাচ্ছিল আমার মন। সেই রহস্যে উন্মোচন করার আগ্রহ আমাকেও স্থির থাকতে দিচ্ছিল না। মেয়েটিকে চাক্ষুষ দর্শন ও আলাপের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে অপেক্ষার অবসান। কলকাতায় ফিরেই মা, দিদা আর মামাকে নিয়ে উপস্থিত হলাম মেয়েটির বাড়িতে। বাবা ব্যবসার ব্যস্ততার কারণে সময় বের করতে পারেনি। বিভিন্ন প্রকারের মিষ্টি সন্দেশ সহযোগে জলযোগ সম্পন্ন হওয়ার পর মেয়েটি প্রবেশ করল। হাত জড়ো করে নমস্কার করে সামনের সোফায় বসল। আমি বিনা চোখের পাতা ফেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম মেয়ের দিকে। নতুন করে আবিষ্কারে মত্ত হয়ে উঠলাম। এমন সময় ধরা দিল মেয়েটির ঠোঁটের নিচের ছোট্ট কালো তিলটা, যা ছবিতে অধরাই ছিল। শ্যামবর্ণ মেয়েটির কালো গভীর চোখের থেকে চোখ ফেরাতে পারছিলাম না আমি। মামা, দিদা ও মা এক এক করে টুকরো টুকরো প্রশ্ন করে চলেছে। অত্যন্ত নম্র মেয়েটি বিনয়ের সঙ্গে আলতো হেসে তার উত্তর দিয়ে চলেছে। দু চোখ থেকে যেন বুদ্ধিমত্তার ঝকঝকে ভাব ঠিকরে পড়ছে। একটু একটু করে হারিয়ে যাচ্ছিলাম মেয়েটির টোল পড়া গালে। এতটাই যে কোনো কিছুর শব্দ আমার কানে প্রবেশ করছিল না। মামার ঠেলা খেয়ে হকচকিয়ে দৃষ্টি ফেরালাম এক প্রকার লজ্জায়। পুনরায় মেয়েটির দিকে তাকাতেই দেখলাম লজ্জায় রাঙা লাল মেয়েটি মুখ নিচু। ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। কিছু জিজ্ঞাসা করার থাকলে করো, এভাবে তাকিয়ে থাকলেই হবে? মামা ফিসফিস করে জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে একান্তে অন্য কোনো দিন কথা হবে এই বলে চুপ রইলাম। তারপর মেয়েটির বাড়ির গুরুজনেরা আমাকে প্রশ্নবাণে বিদ্ধ করছিলেন। প্রশ্ন উত্তর পর্ব শেষ হতেই মেয়েটি সবাইকে পুনরায় নমস্কার জানিয়ে ফিরে গেল। আমি এক দৃষ্টে মেয়েটির যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। মা মেয়েটির কুণ্ডলীর এক জেরক্স কপির আবদার করে বসল এবং কোনো এক বিষয় নিয়ে গভীর আলোচনায় মত্ত হয়ে পড়ল মামা ও দিদার সঙ্গে। আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই। ফেরার বেলায় শেষবারের মতো আর চোখে মেয়েটির যে ঘরে প্রবেশ করেছিল সেই ঘরের দিকে তাকালাম। ঘর হাট করে খোলা, লাল রঙের দেওয়ালে অসম্ভব সুন্দর চিত্রকলা ও শৌখিন হাতের কারুকার্য, যা ঘরের বাকি অংশ থেকে অনেকটাই পৃথক ও আকর্ষণীয়। কাঠের আলমারির উপরের দেওয়ালে ঠেস দিয়ে রাখা তানপুরা গিটার, আলমারিতে সাজানো অসংখ্য বই। আমি নিজেকে থামাতে পারছিলাম না কিছুতেই। আবিষ্কারের ক্ষুধা আমার দৃষ্টিকে ধাবিত করছিল ওই দিকেই। সামনেই কিছু কচি কাচাদের খিলখিল হাসির শব্দ কানে আসতেই দেখলাম মেয়েটি হাতের চুড়ি খুলতে খুলতে দরজার আড়াল থেকে উকি দিল একবার। আমি ইতস্তত হয়ে চোখ নামালাম। এই যা শেষ দেখা। বাড়ি ফেরার পরে সবাই যে যার মত প্রকাশ করেছিল। ঠিকই আছে, তবে রংটা একটু চাপা। দিদিমার এই উক্তি শুনে রাগ হচ্ছিল আমার। স্বল্প প্রতিবাদের স্বরে বললাম,
গায়ের রঙের সঙ্গে কি আসে যায় দিদা? মেয়েটি ভালো হলেই হবে, যে তোমাদের ভালোবাসবে, সম্মান করবে। কখন মেয়েটির প্রতি গভীর বিশ্বাসেরও আস্থার জন্ম নিয়েছে জানা নেই। নিজেই অবাক হচ্ছিলাম। দিদা পাল্টা পছন্দের ব্যাপারে প্রশ্ন করলে আমি সময় না নিয়ে বাক্য ব্যয় না করে সম্মতি দিলাম, কারণ মেয়েটিকে অপছন্দ হওয়ার কোনো জায়গা আমার নজরে পড়েনি। চলন বলন ব্যবহারে সুলক্ষণ মেয়ের ছাপ স্পষ্ট। মামারও যে খুব পছন্দ হয়েছে তা জানিয়ে দিল। মাকে ভালো মন্দ লাগার মধ্যে দোমনা দেখাচ্ছিল। মুখে বলল, চলন সই, তবে কুণ্ডলী কতটা মেলে দেখা যাক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। দিদিমা ঘাড় নেড়ে মায়ের কথায় সায় দিল। আমি বিস্মিত হলাম। আতঙ্ক গ্রাস করলো আমাকে। মানে কি? কুণ্ডলী সম্পর্কে আমার ধারণা সীমিত। এটুকু জানা ছিল দুজনের কুণ্ডলী না মিললে শুভ কাজে এগোনো সম্ভব হয় না। আমার মামার বেলায় এইরকম একটা ব্যাপার ঘটেছিল। মামার প্রেমিকার সঙ্গে বিয়ে হতে চলেছিল। সম্ভবত কুণ্ডলী না মেলায় দিদার বিয়েতে আপত্তি তুঙ্গে থাকায় শেষ পর্যন্ত বিয়ে ভেঙেছিল। মামা চোখের জল নাকের জল এক করে বাধ্য ছেলের মতো সম্পর্ক থেকে সরে এসে দিদার পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছিল। মেয়েটিকে হারিয়ে ফেলার ভয় আমাকে সর্বস্ব দিয়ে গ্রাস করলো। অবশেষে যেই ভয় পাচ্ছিলাম তাই হলো। পরদিন মা জ্যোতিষীর কাছ থেকে এসে জানালো এ মেয়ে মাঙ্গলিক, এ সম্পর্ক হওয়া সম্ভব নয়। আমি আর্তনাদ করে উঠলাম। এই যুগে দাঁড়িয়ে এইসব কুণ্ডলী যোগের কোনো আবশ্যিকতা সত্যি কি আছে? দিদিমা এসে যোগ দিল মায়ের দলে। বলল, অবশ্যই আছে। দাদুর মৃত্যুর উদাহরণ দিয়ে আমাকে বোঝাতে লাগলো এর আবশ্যিকতা। আমি মানতে নারাজ। শানিত যুক্তি তর্ক দিয়ে কুসংস্কারগুলোকে ফালা করতে চাইলাম। মা গম্ভীর হয়ে বলল, আমি আমার একমাত্র ছেলের জীবন নিয়ে ছেলে খেলা করতে পারবো না। বিপরীতে কোনো কথা শোনার প্রতীক্ষা না করেই চলে গেল। আমি দিদাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না প্রত্যাশিতভাবেই। বলল, মৃত্যু না হলেও দাম্পত্য কলহ অবশ্যম্ভাবী। তারপর চোখের জল ফেলতে ফেলতে দিদা নিজে মাঙ্গলিক হওয়া ও স্বামীর মৃত্যুর কাহিনী শোনাতে লাগলো। আমি শোনার উৎসাহ না দেখিয়ে রাগবশত নিজের ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বিষণ্ণ মুখে বসে রইলাম। এই কয়েকদিন ধরে মেয়েটিকে নিয়ে তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নের মাঝে ওরা নিমেষেই ফাটল ধরিয়ে দিল। আমি মেনে নিতে পারলাম না। তবুও মনের মধ্যে ক্ষীণ আশার আলো মিটমিট করে জ্বলে। কিন্তু দিনে দিনে সেই ক্ষীণ প্রভা একটু একটু করে বিলীন হতে লাগলো। আমি বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়লাম। বাবা রাজি থাকলেও মা দিদা নিজ নিজ সিদ্ধান্তে অনড় হয়েই থাকলো। বন্ধুরা সব শুনে বলল, তুই ভালোবেসে ফেলেছিস নয়নতারাকে, কিছু না উপায় থাকলে পালিয়ে বিয়ে করতে পারিস। নিজের মধ্যে ভালোবাসার তীব্রতা অনুভব করছিলাম আমি এই প্রথমবার। চিন্তায় খাওয়া নেওয়া উঠেই গেছে প্রায়। কাজে মন নেই। হেরে যাওয়া প্রেমিকের মতো লাগে নিজেকে। বাবার ফোন থেকে নয়নতারার নম্বর চুরি করেছিলাম শুরুতেই। মেসেজ করার সাহস হয়নি এতদিন। একদিন মনের তাড়নায় কিছু না ভেবেই হোয়াটসঅ্যাপে করা নাড়লাম, হায় আমি বাবু, চিনতে পারছেন? মেসেজ পাঠানোর পর যদিও ভয় বুকটা দপদপ করছিল আমার, কিছুক্ষণ পর উত্তর এলো, না চিনতে পারার তো কোনো কারণ দেখি না। তবে বুঝি নয়নও আমার অপেক্ষাই করছিল। আমার আত্মবিশ্বাস তুমুল হয়ে ফিরে এলো। কুশল সংবাদ ও এদিক ওদিকে টুকটাক কথা দিয়ে শুরু হলো কথোপকথন। শেষে বেহায়ার মতো নয়নতারার আমাকেও কেমন লেগেছে জানবার চেষ্টা করলাম। কিছুক্ষণ নিরুত্তর থাকলো। আমি এপারে অস্থির হয়ে মরি। ক্ষণিক পরে উত্তর এলো, মন্দ লাগেনি আপনাকে, আপনার মধ্যে অন্যরকম ব্যাপার আছে। সরি, এত ভেঙে বলতে পারছি না। যা আমি কেন, অন্য যে কোনো মেয়েকে মুগ্ধ করবে। হয়তো নয়নও আন্দাজ করে নিতে পারছিল আমার না বলা মনের অনুভূতিগুলো। যথেষ্ট বুদ্ধিমতী মেয়েও। মনের উত্তেজনাগুলো দাপিয়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। সাহস বাড়ল কিছুটা। সুযোগে আরও কিছু বলতে যাচ্ছিলাম, নয়ন মাঝপথে থামালো। গানের ক্লাসে ব্যস্ত আছে শুনে নিজেই জিভ কামড়ে অসময় জ্বালানোর জন্য ক্ষমা চেয়ে নিয়ে বিদায় জানালাম। নয়নও পরে কথা হবে এই আশ্বাস দিয়ে বিদায় নিল। সেই সারা রাত্রি চোখে ঘুম নেই। নয়নের সঙ্গে কথা হয়েছে এই এক উত্তেজনায় আমার শরীর তীর তীর করে কাঁপছে। বন্ধ চোখে সেদিনের নয়নের মুখখানি মনে করতে লাগলাম। শান্তি অনুভব করছিলাম। মাঝে মাঝে নিজের লেখা মেসেজগুলো ঠিক ভুল যাচাই করে নিচ্ছিলাম। আর সঙ্গে নিজের মনের অনুভূতি ব্যক্ত করবার কথাও ভাষা সাজিয়ে নিচ্ছিলাম মনে মনে।
পরদিন ছিল রবিবার। প্রথমেই সময় চেয়ে নিয়ে কোনো রকম ভনিতা না করে মেসেজেই নয়নের সামনে মনের অনুভূতি উজাড় করে দিলাম। নিজেকে ক্ষণিকের জন্য নির্লজ্জ মনে হলেও মন হালকা অনুভূত হচ্ছিল। নয়ন নীরব, ওদিক থেকে কোনো সাড়া নেই। আমার মনের অবস্থা তীর্থের কাকের মতো, ভয়গুলো বুকের মাঝখানে টকবক করে ফুটছে আর ক্রমে অসহনীয় হয়ে উঠছে। ঘণ্টাখানেকের প্রতীক্ষা যেন দীর্ঘ লাগছিল। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফোনে মেসেজ ঢুকতেই দ্রুত মেসেজ খুলে পড়লাম। নয়ন লিখেছে, আমার আপনাকে ভালো লেগেছে। আপনাদের মত বদলালে আমার বাড়িতে খবর পাঠান, বাবা মেনে নিলেই সম্ভব হবে। আমি দীর্ঘশ্বাস ফেলে মা দিদার অমতের কথা বললাম। বুকটা হারানোর ভয় ও যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সবশেষে উপায় না দেখে পালিয়ে বিয়ে করার পরামর্শ দিয়ে দিলাম। এ কি করে হয়? যদি প্রেমও পালিয়ে বিয়ে করবার প্রবৃত্তি থাকতো তাহলে কি আর এভাবে আপনাদের সম্মুখে বসতাম বলুন তো? শেষে একটা মৃদু হাসির ইমোজি। পরের মেসেজে লিখেছে, জানেন তো আমি মানুষ চিনতে পারি না, ভীষণ ভয় করে, তাই বাবার উপর ভরসা আমার। তাছাড়া পালিয়ে বিয়ে করাতে বিশ্বাসী নই আমি। বিয়ে মানে আমার কাছে শুধু দুটি মানুষের মনের মিলন নয়, দুই পরিবারের মিলন। স্বার্থপরের মতো পালিয়ে কেউ কি সত্যি কোনোদিন সুখী হতে পেরেছে বলুন তো? আমি আশাহত হলাম, মন ভারাক্রান্ত হয়ে এলো। সত্যিই তো, এই আমি কোনোদিন পালিয়ে স্বার্থপরের মতো বাঁচার কথা ভাবিনি। ভালোবাসার বুঝি এতটাই ক্ষমতা আজ আমাকেও এইখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে। ভেবে নিজেই আশ্চর্য হলাম, আর কিছুই বলতে পারলাম না। বিছানার পাশে ফোন রেখে শুয়ে রইলাম। একদিন বন্ধু অনিকেতের অবস্থা দেখে হেসেছিলাম, অনেক টিপ্পণীও করেছিলাম প্রেমে ব্যথা পেয়ে ওর কান্না দেখে। আজ নিজের অবস্থা দেখে অনিকেতের যন্ত্রণা অনুভব করছিলাম। অজান্তে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল জল। তারপর কেটে গেছে কয়েক মাস। মাঝে একদিন বাড়িতে না জানিয়ে নয়নতারার বাবার সঙ্গে দেখা করেছি। জোর হাত করেছি। অমলবাবুর আমাকে পছন্দ হলেও পরিবারের অমতে বিয়ে দিতে রাজি হলেন না। সেদিনের পর আর নয়নতারাকে আর মেসেজ করিনি। তবুও হৃদয়ে নয়নতারার জায়গাটা চিরস্থায়ী হয়ে রয়ে গেছে, যাকে মোছার কোনো উপায় দেখি না। আজও বুকে অসম্ভব টান অনুভব করি ঠিক আগের মতো। মনে মনে ভাবি, নাইবা চিরতরে পেলাম নয়নতারাকে, অন্তত কথা বলে মনের ব্যথা মেটানো যায়। কখনো নয়নতারার গলার স্বর, সুমধুর রবীন্দ্রসঙ্গীত শোনার দারুণ ইচ্ছে জাগে, কিন্তু এতে আসক্তি বেড়ে গেলে নিজেকে হয়তো কোনোদিন ছাড়াতে পারবো না, এই ভয়ে বিরত থাকি। তবে দিনে কতবার যে ওর ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রোফাইল খুলে দেখি, হিসেব নেই। কখনো ওকে দেখে চোখ আনন্দে জ্বলজ্বল করে, তো কখনো বুকের ভেতরটা কষ্টে চিনচিন করে। আজও ফোনে বাবার পাঠানো ছবি আসে, ইচ্ছে করে ডাউনলোড করে দেখি না। মায়ের সঙ্গে সেদিনের পর যেন দূরত্ব বেড়েই গেছে। চাইলেও পাহাড় সমান অভিমান আমাকে স্বাভাবিক আচরণ করতে দেয় না। দরজায় টোকা দিয়ে মা এলো। মুখের সামনে নয়নতারার মতো একটি মেয়ের ছবি ধরল। তা দেখে আমি নীরবে মুখ ফেরালাম। বুঝতে পারছিলাম মা আমাকে নয়নতারার বিকল্প কাউকে এনে ওর স্থান পূরণ করতে উদ্ধত। অভিমানে গলাটা বুজে আসছিল আমার। আমার রক্তবর্ণ চোখ দেখে নিরুপায় মা বোধ হয় এতদিনে কিছু উপলব্ধি করতে পারছিল। তাই কাঁধে হাত রেখে সান্ত্বনার স্বরেই বলল, আমি আজই নয়নতারার বাবাকে ফোন করছি বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। কথাটা শুনে চমকে উঠলাম। হাসি চেপে রাখতে পারলাম না, উচ্চস্বরে হাসতে লাগলাম আমি। কিন্তু হাসি ক্রমে ক্ষীণ হতে হতে চোখ দিয়ে গড়িয়ে পড়বার উপক্রম হলে নিজেকে সামলে নিলাম। মা হতবাক হয়ে প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। আমি নীরবে ফোন থেকে নয়নতারার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে লাগানো ছবি বের করে মায়ের হাতে ধরিয়ে পেছন ফিরলাম। ব্যথায় আমার চোখ ফেটে জল বেরিয়ে টপ করে হাতে তালুর ওপর এসে পড়ল। রুমালে দ্রুত চোখ মুছে আর চোখে আরেকবার ছবিটার দিকে তাকালাম। ছবিতে সিথি ভরা লাল টকটকে সিঁদুর পরিহিতা নয়নতারার হাসি মুখটা আগের মতোই জ্বলজ্বল করছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।